হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার তোমাদের কাছে। আমি প্রশান্ত স্যার, বলতে পারো তোমাদের ফ্রেন্ড, মেন্টর। ভিডিও করার উদ্দেশ্য হলো ইকোনমিক্সকে কত সহজভাবে বোঝা যায়, ভালো স্কোর করা যায় এবং ইকোনমিক্সকে ইন্টারেস্ট নিয়ে যাতে পড়া যায়। কারণ ইকোনমিক্স এমন একটা সাবজেক্ট, অনেকেই বলে এটা টাফ, কিন্তু না, যদি সঠিকভাবে এটাকে পড়তে পারো, মোর স্পেশালি যদি মজা করে পড়তে পারো, পরীক্ষায় ভালো নাম্বার পেতে হবে, এটা মুখস্থ করতে হবে, ওভাবে বলছি না, ইন্টারেস্ট নিয়ে পড়ো। কোথায় কোনো সমস্যা হলে আমাকে পিন করো, আমি আছি, উত্তর দেব, ঠিক আছে? সুতরাং ইন্টারেস্ট নিয়ে তোমাকে পড়তে হবে। আজকে যেটা টপিক শুরু করব, ডিম্যান্ড। ডিম্যান্ড মানে চাহিদা। এখন বাস্তব আলোচনায় যেটা আমরা ডিম্যান্ড বা চাহিদা বলি, ইকোনমিক্সে কিন্তু সেই ডিম্যান্ড বা চাহিদা প্রকৃত অর্থে আলাদা। কিরকম? ধরো, ডিম্যান্ড বলতে আমরা সাধারণত বুঝি যে আমার একটা দু চাকা আছে, আমি একটা চার চাকার চাহিদা করছি, মানে ইচ্ছা প্রকাশ করছি ক্রয় করার, ডিজায়ারনেস টু বাই, টু পারচেজ এ কার। কিন্তু সাধারণ অর্থে যারা প্রকৃত ইকোনমিক্স জানে না, বাজারি কথায় যাকে বলে, তারা কিন্তু ডিমান্ড বলতে এটাই বুঝবে। কিন্তু আমরা যারা ইকোনমিক্স পড়ি, ইকোনমিক্স জানি, তারা কিন্তু বলবো শুধু ডিজায়ারনেস টু অ্যাকোয়ার সামথিং হলেই হবে না, তার সঙ্গে একটা পারচেজিং পাওয়ার থাকতে হবে। তার মানে ডিম্যান্ড ইজ নট ইকুয়াল টু ডিজায়ারনেস, বাট অলসো ব্যাকড বাই পারচেজিং পাওয়ার। তার মানে তোমায় থাকতে হবে ডিজায়ারনেস প্লাস পারচেজিং পাওয়ার, তার মানে তোমার ইনকাম। এই দুটো যখন একসঙ্গে অ্যাক্টিভ হবে, তখন তোমার ডিম্যান্ডটা অ্যারাইজ হবে। এনি অফ দেম টু ইফ অ্যাবসেন্ট, দেন ডিম্যান্ড উইল নট অ্যারাইজ। কিরকম? ধরো আমার পারচেজিং পাওয়ার প্রচুর আছে, কিন্তু আমার বাড়িতে চার চাকা অনেক, তাহলে আমার চার চাকার ইচ্ছা প্রকাশ করবো না আরেকটা ক্রয় করার, তাহলে কিন্তু ডিম্যান্ড হলো না। আবার আমার দু চাকা আছে, একটা চার চাকা করতে চাইছি, ইচ্ছা প্রকাশ করছি, কিন্তু আমার পকেট ঠন ঠন, মানে পারমিট করছে না ওটাকে কেনার, তাহলে পারচেজিং পাওয়ার ব্যাক করতে পারছি না, তাহলেও কিন্তু ডিম্যান্ডটা অ্যারাইজ হবে না। সুতরাং অর্থনীতিতে বা ইকোনমিক্সে ডিম্যান্ড উইল অ্যারাইজ অনলি হোয়েন ডিজায়ারনেস ইজ ব্যাকড বাই পারচেজিং পাওয়ার অর কনজিউমার্স ইনকাম। তাহলে ডিম্যান্ডের ক্ষেত্রে তিনটে জিনিস আমরা দেখব। এক, ডিজায়ারনেস থাকতে হবে। দুই, অ্যাক্টিভ পাওয়ার মানে পারচেজিং পাওয়ার থাকতে হবে। এবং উইথ রেসপেক্ট টু সাম প্রাইস, অবশ্যই ডিম্যান্ড থাকতে হবে। অর্থাৎ এই দাম হলে আমি এই ডিম্যান্ড করছি এবং একটা নির্দিষ্ট সময়কাল। তাহলে এতগুলো ফিচার কিন্তু আমার ডিম্যান্ড অ্যানালাইসিসে আমাদের মনে রাখতে হবে। এবার আসো, ডিফারেন্ট টাইপ অফ ডিম্যান্ড আমরা আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা করব ইন্ডিভিজুয়াল ডিম্যান্ড অ্যান্ড মার্কেট ডিম্যান্ড। ইন্ডিভিজুয়াল মানে বুঝতেই পারছো, ব্যক্তি। মার্কেট মানে বাজার। এবং বাজার কিভাবে হয়? ধরো আমরা এখানে দুজন আছি, আমি একজন কনজিউমার এ, আর ধরো তুমি কনজিউমার বি। তাহলে কনজিউমার এ হিসাবে ধরো কোনো দ্রব্যের দাম যখন 10 টাকা, তখন আমি ডিমান্ড করেছি 5টা। দ্রব্যের দাম যখন 7 টাকা, তখন আমি ডিমান্ড করেছি 8টা। তাহলে এক্ষেত্রে আমার দামের রেসপেক্টে আমার ডিমান্ডের কোয়ান্টিটিগুলো প্রকাশ করা হয়েছে। তাহলে যখন এই কনজিউমার এর দাম এবং চাহিদার একটা তালিকা হিসেবে প্রকাশ করা হচ্ছে, তখন সেটাকে আমরা বলি
ইন্ডিভিজুয়াল ডিম্যান্ড শিডিউল, অর্থাৎ ব্যক্তিগত চাহিদা তালিকা। সিমিলারলি তোমার তাকে দেখা গেল যখন আমি 10 করেছি দামে, আমি করেছি 5, তুমি করলে 8, করতেই পারো। আবার যখন দাম দ্রব্যটা 7, আমি করেছিলাম 8, তুমি করেছো 15, হতেই পারে। তাহলে যখন তোমার ক্ষেত্রে এই চাহিদা তালিকার আকারে প্রকাশ করলাম, ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইজে ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ান্টিটি ডিমান্ডেড, তখন কিন্তু আমি বলবো দিস চার্ট ইজ বিলংস টু কনজিউমার বি হুইচ ইজ নোটেড অ্যাজ ডিমান্ড শিডিউল, কি ইন্ডিভিজুয়াল ডিমান্ড শিডিউল ফর কনজিউমার বি। এখন মার্কেটে বলেছি কি তুমি আর আমি ছাড়া আর কেউ নেই, তাহলে মার্কেট মানে কনজিউমার এ প্লাস কনজিউমার বি যদি যোগ করি তাহলে এই মার্কেট ডিমান্ড শিডিউল পাবো। কিরকম? যদি হরাইজন্টাল সামেশন করি, তার মানে কি যখন আমি 10 টাকায় 5টা ইউনিট ডিমান্ড করেছি, তখন তুমি 10 টাকা করেছো কত? 8। তাহলে বাজারে যখন দ্রব্যটার দাম 10 টাকা, তখন আমার 5, তোমার 8, সব মিলিয়ে 13। সিমিলারলি যখন দ্রব্যের দাম কমে হয়েছে 7, তখন অ্যাজ পার ল অফ ডিমান্ড, আমি পরে বলবো ল অফ ডিমান্ডটা কি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, আমি দ্রব্যের কোয়ান্টিটিটা বাড়িয়ে দিয়েছি, বাস্তবে আমরা তাই করি। এই জন্য ইকোনমিক্সটা এত বেশি ইন্টারেস্টিং, যারা বাস্তবের সঙ্গে দৈনন্দিন জীবনের সঙ্গে আমাদের মিশে যায়। এইবার তুমি কনজিউমার হিসাবে দ্রব্যের দাম যখন 7 টাকা হয়েছে কমে, তুমিও কিন্তু 8 থেকে বাড়িয়ে 15 করেছো। তাহলে বাজারে যখন দ্রব্যের দাম 7 টাকা, তাহলে মার্কেট ডিমান্ড কত আসলো? 8 + 15 = 23। তাহলে এটাকে আমরা বলছি মার্কেট ডিমান্ড শিডিউল। তাহলে মার্কেট ডিমান্ড শিডিউল আমরা কি পাবো, কিভাবে পাবো না? মার্কেট ডিমান্ড শিডিউল ক্যান বি অবটেইন বাই হরাইজন্টাল সামেশন অফ ইন্ডিভিজুয়াল ডিমান্ড শিডিউল। হরাইজন্টাল মানে পাশাপাশি যোগ করে। এইবার এটাকে যদি আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তোমাদের দেখাই, কিরকম? ধরো আমি এক্স অ্যাক্সিস মানে হরাইজন্টাল অ্যাক্সিস আমি মাপছি ডিমান্ড ফর এক্স গুডস, এদিকে মাপছি আমি প্রাইস অফ এক্স গুডস। তাহলে যখন 10 টাকা দাম, আমি করেছিলাম 5, তাহলে কোঅর্ডিনেশন পয়েন্টটা কি হবে? এ পয়েন্ট বা এম। এবার দামটা কমে হয়েছে 7, আমি অ্যাজ পার ল অফ ডিমান্ডটা বাড়িয়ে করেছি 8, তাহলে কোঅর্ডিনেশন পয়েন্টটা কি হবে? মানে স্থানাঙ্ক যাকে বলে এন। তাহলে এম আর এন কে যদি যোগ করি, তাহলে যে রেখাটা পাবো সেই রেখাটাকে আমরা বলবো ডিমান্ড কার্ভ ফর এ কনজিউমার। তাহলে ডিমান্ড কার্ভটা কি পেলাম না? ডিমান্ড কার্ভ ইজ দ্য লোকাস অফ ডিফারেন্ট প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি ডিমান্ডেড কম্বিনেশনস, বা বলতে পারো ডিমান্ড কার্ভ ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ demand schedule. If it is belongs to individual, then it is noted as individual demand schedule, individual demand curve. এখন similarly for consumer B যদি আমরা ধরি, তাহলে এটা একটু মুছে দিলাম, তাহলে আমরা কি পাচ্ছি? এখানে সেই একই ডিমান্ড অফ এক্স মাপছি, এখানে আমরা মাপছি প্রাইস অফ এক্স। এই একই দামে যখন কনজিউমার বি ডিমান্ড করেছে 8, the point coordination point will be here which is noted as for Q. At the same time, when the price is 7, he also increased from 8 to 15, that is noted as here, and the coordination point is R. Now if we join point Q and R through a line, then that curve is noted as demand curve for B consumer. তার মানে ইন্ডিভিজুয়াল ডিমান্ড শিডিউল থেকে ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভ পাওয়া যায়। এবার যদি এই দুটোকে একসঙ্গে আমরা যোগ করি, as like as individual demand schedule by horizontal summation, then we will get the
মার্কেট ডিম্যান্ড কার্ভ। কিভাবে পাবো? এদিকে মাপছো তুমি ডিমান্ড ফর এক্স, এদিকে মাপছো তুমি ডিমান্ড প্রাইস অফ এক্স। At the same price 10, the market demand is 5 plus 8, say it is 13. So the now point will be G. Again, when the price falls to 7, as per the law of demand, the demand will increase from 8 plus 15 is equal to suppose 23 here. Now we will get another point, say it is H. Now if we join point G and H through a line, we will get the market demand curve. Here also market demand curve is obtained by horizontal summation of individual demand schedule or individual demand curve বলতে পারো। তাহলে কি পেলাম? পেলাম যখন আমি দাম এবং চাহিদার যে কম্বিনেশন সমন্বয় বিন্দু তালিকা আকারে প্রকাশ করব, চার্টের আকারে প্রকাশ করব, তখন সেটাকে আমরা বলবো শিডিউল। আর সেই শিডিউলটাকে যখন রেখাচিত্রের মাধ্যমে বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করব তখন হবে কার্ভ বা রেখা। যদি সেটা ইন্ডিভিজুয়াল হয় তাহলে বলবো ইন্ডিভিজুয়াল ডিমান্ড শিডিউল, ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভ, individual demand schedule, individual demand curve by horizontal summation of both two consumer. আমি যেমন পেলাম এখানে market demand schedule, similarly by horizontal summation of both two curves, consumer A and consumer B, we will get the market demand curve. Any confusion? যদি স্ক্রিনশট নিতে চাও নিতে পারো, কনফিউশন থাকলে আমাকে কোয়ারি করতে পারো, আমি আছি, ঠিক আছে? আরো যদি মোর ক্লারিফিকেশন তোমার দরকার হয়। এইবার আসো এক নম্বর যেটা বললাম ইন্ডিভিজুয়াল অ্যান্ড মার্কেট ডিমান্ড শিডিউল অ্যান্ড সেমার কার্ভ। সিমিলারলি আমরা বলতে পারি একটা এক্স অ্যান্ড ডিমান্ড, আর একটা বলছি এক্স পোস্ট ডিমান্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্স অ্যান্ড ডিমান্ড মানে কি? এক্স অ্যান্ড ডিমান্ড মানে হচ্ছে ইচ্ছা, ডিজায়ারনেস টু পারচেস। তার মানে দ্রব্যের দাম যদি এটা হয় তাহলে আমি এই কোয়ান্টিটি পারচেস করতে চাই, ইচ্ছা প্রকাশ করলাম। এই যে কোয়ান্টিটি ইচ্ছা প্রকাশ করলাম এটাকে আমরা বলবো এক্স অ্যান্ড ডিমান্ড। বাট বাস্তবে যখন দাম এটা হবে, আমি বাস্তবে যে কোয়ান্টিটিটা অরিজিনালি অ্যাকচুয়ালি পারচেস করলাম সেটাকে আমরা বলবো এক্স পোস্ট ডিমান্ড। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন এক্স অ্যান্ড ডিমান্ড অ্যান্ড এক্স পোস্ট ডিমান্ড। এইবার আসো আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ইজ দ্য ডিরাইভড ডিমান্ড, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিরাইভড ডিমান্ড মানে কি? ধরো তুমি একটা ফ্ল্যাট, তাহলে ফ্ল্যাটের ডিমান্ড করছো, তাহলে ফ্ল্যাটের ডিমান্ড ডিপেন্ড করছে ফ্ল্যাটের প্রাইস এবং আরো অনেক কিছুর উপর। কিন্তু যদি আমি কনসেন্ট্রেট করি অনলি প্রাইসের উপর, তাহলে ফ্ল্যাটের দামের উপর আমি ডিমান্ড করছি। এবার ফ্ল্যাটের ডিমান্ড যত বাড়বে, ফ্ল্যাট তৈরি করার জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল লাগছে, যেমন ব্রিক্স, যেমন সিমেন্ট, আয়রন রড, লেবার, এদের ডিমান্ডটাও বাড়ছে। তাহলে এদের ডিমান্ডটা কিন্তু ফ্ল্যাটের ডিমান্ড বাড়ার সঙ্গে বাড়ছে। আমি ডাইরেক্টলি কিন্তু সিমেন্ট বাড়াচ্ছি না, ডাইরেক্টলি কিন্তু রডের ডিমান্ডটা বাড়াচ্ছি না। ফ্ল্যাটের ডিমান্ড বাড়ার জন্য ইনডিরেক্ট ওয়েতে এই মেটেরিয়ালগুলোকে ডিমান্ডটা বাড়ছে। তখন এই মেটেরিয়ালগুলোর ডিমান্ডে যে বাড়ছে এগুলোকে তখন আমরা বলবো ডিরাইভড ডিমান্ড, নট ডিমান্ড, ডিরাইভড ডিমান্ড। তাহলে ডিরাইভড ডিমান্ড আর দোজ টাইপ অফ ডিমান্ড where the demand increases or changes due to increase in another goods demand which are required as a factors of production or factors or inputs. ক্লিয়ার হলো তো? হ্যাঁ, যদি আজকের এই টপিকসটা তোমার ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করতে হবে, একটা লাইক দিতে হবে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, কারণ পরবর্তী ভিডিওটা তোমার কাছে যাতে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। তাহলে আজকের মতো